আসসালামু আলাইকুম বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। বিয়ে বাড়িতে বরের গাড়ি এসেছে আধা ঘন্টা পেরিয়ে গেছে। গাড়িতে বর সেজে বসে আছে আহনাফ। এত সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ বরণ করতে আসছে না দেখে ভীষণ আশ্চর্য সে। কি হয়েছে দেখে আসি বলে একে একে সবাই ভিতরে চলে গেছে, অথচ এখনো আসছে না। তবে এটা বুঝতে পারছে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে। নিজের রাগ আর দমিয়ে রাখতে পারছে না আহনাফ। মোবাইল বের করে নিজের ছোট ভাই আয়াসকে কল দিচ্ছে আহনাফ বারবার, কিন্তু আয়াস ফোন ধরছে না কিছুতেই। যার কারণে আহনাফের মাথার দাবানলটা এবার ফেটে যাবে মনে হচ্ছে ওর। কিছুদিন আগের কথা, রিনা চৌধুরীর দুই ছেলে, আহনাফ চৌধুরী ও আয়াত চৌধুরী এবং এক মেয়ে আরোহী চৌধুরী মিলে মেয়ে দেখতে গিয়েছিল আহনাফের জন্য। যথেষ্ট সম্মানিত পরিবার তাদের। বাবা মারা যান আরোহী হওয়ার পরপরই। তখন থেকে মা রিনা চৌধুরী একাই সব সামলাচ্ছেন। বিয়ে নিয়ে কোনো আগ্রহ ছিল না আহনাফের, শুধুমাত্র মায়ের কথায় মেয়ে দেখতে আসে। আপ্যায়ন শেষে পাত্রী নিধিকে আনা হয়। রিনা চৌধুরী এক দেখাতেই মেয়ে পছন্দ হয়ে যায়। আহনাফ মায়ের মতামতের কোনো বিরোধিতা করেনি, কারণ মাকে যথেষ্ট সম্মান করে ও ভালোবাসে সে। পরিবার সম্পর্কে কিছুই জানে না আহনাফ, শুধু জানে পিতা মোহাম্মদ নাসিম আর মাতার নাম শাহিনা বেগম। ব্যাস, বিয়ে ঠিক হয়ে যায়। আয়াস আর আরোহী খুশি। আর দেখে কে, ভাবিকে যথেষ্ট পছন্দ তাদের। রিনা চৌধুরী নিজের ছেলেকে খুব ভালো করে চেনেন। আহনাফ কি পরিমাণ রাগী তার এই বদমেজাজি ছেলেকে একমাত্র নিধি নামের মেয়েটা সামলাতে পারবে বলে তিনি মনে করেন। তাই এই বিয়ে ঠিক করা। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। বিয়ের সাজানো গাড়ির দরজা খুলে নেমে আসে আহনাফ। পরনে গলার মালা আর মাথার পাগড়িটা খুলতে খুলতে এগিয়ে আসে। আরোহী সেটা দেখে চমকে যায় আর আয়াসকে বলে, ছোট ভাইয়া বড় ভাইয়া তো নেমে আসছে, এখন কি হবে? আহনাফের রাগের কথা ভেবে কেউ তাকে ডাকতে যাওয়ার সাহস পাচ্ছিল না। আহনাফ এসে দেখল বিয়ে বাড়িতে কারো চেহারা স্বাভাবিক অবস্থায় নেই। সবার চেহারায় আতঙ্ক। এক প্রকার হুংকার করে বলে উঠল আহনাফ। কি হয়েছে আয়াজ? কি সমস্যা? বল আমাকে এখনই। ভয়ে আয়াস মাথা নিচু করে বলল, ভাই, ভাবিকে কোথাও পাওয়া যাচ্ছে না মনে হয়। মনে হয় কি? মনে হয় ভাবি পালিয়ে গিয়েছে। আহনাফের যেটুকু ধৈর্য অবশিষ্ট ছিল তাও বোধহয় এবার শেষ। তার নাকের ডগা, হাতের তালু একেবারে লাল হয়ে গেছে। শুধুমাত্র মায়ের কথায় বিয়ে করতে এসেছিল সে, কোনো জোর জবরদস্তি ছিল না। এভাবে তার নিজের আর নিজের পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে জানলে বিয়ে করা তো দূরের, দেখতেও যেত না সে। নিধির বাবার উদ্দেশ্যে হুংকার করে বলল সে। মেয়ে রাজি না সেটা বললে তো পারতেন। এভাবে বিয়ের আসরে ডেকে এনে কি নাটক দেখাতে এনেছেন আপনি আর আপনার মেয়েকে, আপনার পুরো 14 গোষ্ঠীকে? এই আহনাফ চৌধুরী জেলের ভাত না খাওয়ায় তো আমার নাম আহনাফ না। আহনাফের এমন গরম চোখের ধমক দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আয়াস আর আরোহী আহনাফকে সামলানোর চেষ্টা করছে। বয়স্ক একজন কালো করে মহিলা বলে উঠলেন, যা হয়েছে সবাই জন্য হয়েছে। বাড়ির সুখ সহ্য করতে পারে না, তাই আমার নাতনিকে ভাগাই দিছে। এখন মজা পাইছস মা? শাহিনা বেগম মহিলাকে শান্ত করার চেষ্টা করছেন। সম্ভবত তিনি শাহিনা বেগমের মা। 3 ভাই বোন অবাক হয়ে দেখছেন ওদের কাণ্ড। দেখছে পাশের মেয়েটার কি শত্রুতা ওই মেয়েটার সাথে। কে যেন সে বলে উঠল, আমি আখি আপুকে দেখেছি নিধি আপুকে পার্লারে নেওয়ার সময় কানে কানে কি যেন বলতেছিল। পার্লারে যাওয়ার সময় তো সব ঠিক ছিল, অথচ আসার পর বলতেছে নিধি আপু নাকি পালাই গেছে। আমি শিওর আব্বু, সবই আখি আপুর চাল। নাসিম মেয়েটার উদ্দেশ্যে বললেন, কিরে আখি, মারিয়া যা বলতেছে সব কি সত্যি? আখিকে তুই ভাগিয়ে দিয়েছিস? আখি নামের মেয়েটা ভয়ে আতঙ্কে মাথা নিচু করে সবাইকে অবাক করে বলে উঠল, হুই!
ব্যাস সবার রাগ আর দেখে কি। আহানাপের মাথায় আগুন জ্বলে উঠল যখন আখি নামের মেয়েটা স্বীকার করে নিল যে সেই আহানাপের হবু স্ত্রীকে পালাতে সাহায্য করেছে। উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ আখিকে সবাই ভালো মেয়ে হিসেবে চেনে। আহানাপ নিজেকে দামিয়ে রাখতে না পেরে আয়াস ও আরোহীর কাছ থেকে ছাড়িয়ে আখির সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে নিধি তোমার কি হয়? আখি কোনো জবাব দেয় না, ভয়ে কুঁচকে গেছে। কি হলো বলছো না কেন? বোন হই। বিয়ের দিন নিজের বোনকে বাগিয়ে দিতে লজ্জা করেনি? এখানে কি আমি তোমাদের নাটক দেখতে এসেছি? 5 মিনিটের ভিতরে নিধিকে আমার সামনে হাজির করবে, যাও, না হলে এখানে কেউ বাঁচবে না, না হলে সব কয়টাকে জেলের ভাত খাওয়াবো। শাহিনা, নাসিম, মারিয়া সবার মুখ গলা শুকিয়ে গিয়েছে। নাসিমা আখির ঘাড় ধরে বলল, নিজের বোন হলে কোনোদিন এটা করতে পারতি? সৎ বোন, তাই এত ভালো করে বিয়ে হচ্ছে, সেটা তোর সহ্য হয়নি তাই না? বল, নিধি কোথায়? শাহিনা বেগমের মা বললেন, তোর জন্য আমরা কেন জেলের ভাত খাবো? যদি নিধিকে পাওয়া না যায় তো এই মায়াকে জেলে ঢুকা, জেলে নিয়ে 14 টুকরা করেন। মোহাম্মদ নাসিম শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, নেদে এখন কোথায় আখি? আখির মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনা। নিধিকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে যাচ্ছিল। আখি নিধি খুবই মনমরা হয়ে হঠাৎ বলে উঠল, আমি এই বিয়েটা করতে পারবো না। কি বলছিস নিধি? এমন ঘর খুব কপাল করে পাওয়া যায়, আর তুই কি না? হঠাৎ মুষলধারে বৃষ্টির মতো কেঁদে উঠল নিধি। আখি, আমি মা হতে চলেছি। এই মুখ আমি কিভাবে কাউকে দেখাবো? তোমাকে আমার অনাগত সন্তানের কসম, এই কথা তুমি কাউকে বলবা না, না হলে আমি আত্মহত্যা করব। আখি তখন কি করবে কিছু বুঝতে পারছিল না। এই বাচ্চার বাবাকে? নিধি মাথা নিচু করে বলল। রাফি। আখি চোখ বড় বড় করে ফেলল, কারণ রাফি হলো নিধির প্রাইভেট টিচার। ও আমাকে নিয়ে যেতে এসেছে, আমাকে যেতে হবে। এমন করো না নিধি, একবার বাবার সাথে কথা বলো, সব খুলে বলো। ওই রাফিকে সবাই উচিত শিক্ষা দিবে। এর চেয়ে আমার জন্য মরণ অনেক সহজ হবে। আর রাফির সাথে আমার যা হয়েছে সেটা আমার সম্মতিতেই হয়েছে। আখি ঠাস করে নিধির গালে চড় লাগিয়ে দিল। নিধি কিছুক্ষণ নির্বাক থেকে হঠাৎ একটা সিএনজির কাছে চলে গেল। সেখানে রাফিও দাঁড়িয়েছিল। আখির আর বুঝতে বাকি রইল না নিধি কোথায় যাচ্ছে। বর্তমান আখি মাথা নিচু করে বলল, আমি জানি না বাবা। মোহাম্মদ নাসিম আখির গালে থাপ্পড় দিয়ে অন্যদিকে মুখ ঘোরালেন। মেয়ের মুখ তিনি আর দেখতে চান না, এটা স্পষ্ট। আহানাপ আয়াসকে বলল, পুলিশকে ফোন কর আর ওই মেয়েটাকে আমার সামনে 1 ঘন্টার মধ্যে হাজির কর, আর এই পরিবারে কেউ না যেন বাদ না পড়ে। আখি কান্না করতে করতে বলল, ওদের কোনো দোষ নাই, আমি নিধিকে পালাতে বলেছি। পুলিশে দিতে হলে আমাকে দেন। আমি আপনার সাথে আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না, যা বলার পুলিশ বলবে। আখির গলায় একেবারেই শুকিয়ে গেল ভয়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না। রাফির নামও নিতে পারছে না। একে তো নিধি পালিয়ে গিয়ে নাক কাটিয়েছে, তার উপর যদি জানতে পারে নিধি প্রেগনেন্ট, তাহলে এই পরিবারের সবাই হয়তো গলায় দড়ি দিবে। সেসব ভেবে ফুপিয়ে কেঁদে উঠল আখি। আয়াসের খুব মায়া হলো বেচারি আখির প্রতি। ভাইয়া ভাবি ইনি কি ভাবিকে পালাতে বলতো নাকি? তোমরা সবাই যে কেন শুধু ওনাকে দোষ দিচ্ছ, কে জানে, নিশ্চয়ই কিছু হয়েছে। তুই চুপ কর আয়াজ, উনি জড়িত না থাকলে বলে দিত নিধি কোথায়। আর ওরা আমার আর আমার মায়ের সম্মানকে ছেলে খেলা পেয়েছে। আমি এর এটা শেষ দেখে ছাড়বো। আয়াসের ঘাম বেরিয়ে যাওয়ার কারণ সে নিজের ভাইকে খুব ভালো করে চিনে। আর আখি চারিদিকে শুধু অন্ধকার দেখছে। কি করবে কি হবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আরোহী বলে উঠল, যা হওয়ার হয়ে গেছে। ভাইয়া, তুমি এই আখিকে বিয়ে করো। আখি ছলো ছলো চোখে অবাক হয়ে আরোহীর দিকে তাকালো। আরোহীর কথা শুনে আয়াস বলল, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? চেনা নেই জানা নেই একটা মেয়েকে ভাইয়া বিয়ে করবে? আহানাব এবার আখির দিকে এগিয়ে গেল, সামনে দাঁড়িয়ে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি আপনার বোন কোথায়, বলে দিন, জাস্ট শেষবার। আখির কপালে এক পাশের ঘাম ছুটে গেল। আতঙ্কিত চোখে তাকিয়ে থাকলো আহানাপের দিকে। বলুন নিধি কোথায়? বিশ্বাস করেন আমি সত্যি জানি না। হঠাৎ আখির ফোনে একটা মেসেজ এলো। বলা নেই কোয়া নেই, মারিয়া এসে ফোনটা কেড়ে নিয়ে দেখলো সেখানে নিধির মেসেজ। মারিয়া মেসেজ পড়া শুরু করলো, আপু তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাক পৌঁছে গেছি। ওখানে কি হয়েছে আমাকে ফোন করে জানিও প্লিজ।
কাউকে কিছু বলো না। মেসেজ শুনে রীতিমতো সবার চোখ ছানাবড়া হয়ে গেল, এমনকি আখিরও। আহানাব এবার রাগ কন্ট্রোল করতে পারল না। আখির রীতিমতো ঘাট ধরে টানতে টানতে নিয়ে গেল স্টেজে। আয়াস আর আরোহী বাধা দিতে গিয়েও পারল না। আহানাব রাগে কাপা কাপা গলায় বলল, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান এখনই। আখি অবাক হয়ে বলল। এসব কি বলছেন আপনি? আখি অসহায়ের মতো বাবা নাসিমের দিকে তাকালো। তিনি মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছেন, যেন আখিকে বিয়ে ক্যান টুকরো টুকরো করে ফেললেও তিনি কিছুই বলবেন না। কাজী সাহেব বিয়ে পড়ালেন। আহানাব কবুল বলে আখিকে বলতে বললেও সে কিছু বলছে না, কারণ এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত কিছুই বুঝতে পারছে না। সে বিয়ে বাড়ির সবাই যেন তামাশা দেখছে। আখি মাথা নিচু করে রইল। কাজী আখিকে আবার কবুল বলতে বললেন। আখি জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এভাবে নিধির জন্য ফেঁসে যাবে বুঝতেও পারেনি। চোখ মুখ কুঁচকে বলল, কবুল। আহানাপের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। শাহিনা বেগম বললেন, আজকের পর থেকে আমি ভুলে যাব আমার মারিয়া ছাড়া আর কোনো মেয়ে আছে। তোরা বাঁচলেও আমাকে জানাবি না, না মরলেও জানাবি না। এভাবে আমার মান সম্মান শেষ করলি নিধি। আর তুই? শাহিনা বেগম, মারিয়া ও তারা চলে গেল বিয়ে বাড়ি থেকে। আহানাব বলল, আরে চল, বাড়ি যেতে হবে। আখির হাত ধরে গাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো, কিন্তু আখি যেতে না চাওয়ায় এক প্রকার টানতে টানতে নিয়ে গেল আহানাব। আখি তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আমি কোথাও যাব না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আখি তখন থেকে কান্না করেই চলেছে। আয়াস আর আরোহী চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল। গাড়ি যত আগাতে থাকে আখির কান্না তত বাড়তে থাকে। অন্যদিকে নিধি আর রাফি বিয়ে সম্পূর্ণ করে কাজী অফিস থেকে বের হলো। বাড়িতে কি হচ্ছে জানে? কি আর হবে, সবাই রাগারাগি করবে আর বিয়ে ভেঙে চলে যাবে। আখিকে বলেছি সব জানাতে, দেখা যাক কি হয়। আচ্ছা নিধি, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা বলো? এই বাচ্চাটা তুমি আপাতত নষ্ট করে ফেলো প্লিজ। নিধি বিস্ফোরিত চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো রাফির দিকে। এসব তুমি কি বলছো রাফি? শুধু এই বাচ্চার জন্যই তো আমরা বিয়ে করেছি। আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি বলছি না যে আমার বাচ্চা চাই না, অবশ্যই চাই, কিন্তু এখনই নিতে হবে কেন? আমাদের বয়সই বা কত? আমার সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আগে পরীক্ষা দিই, একটা চাকরি করি, তারপর না হয় বাচ্চার কথা ভাববো। বাচ্চা নেওয়া, বাচ্চা ফেলানো কি সহজ? আচ্ছা এসব ছাড়ো, চলো আগে আমাদের বাসায় যাই, তারপর ভাবা যাবে। নিধিও আর কোনো কথা না বাড়িয়ে রাফির পিছু পিছু যেতে লাগলো। আর ভাবতে লাগলো, কোনো ভুল মানুষের হাত ধরে ফেলেনি তো নিধি। রাফিকে প্রচণ্ড ভালোবাসে সে, তাই আহানাপের মতো সুপাত্র ছেড়ে রাফির কাছে চলে এসেছিল সে, মা বাবার মনে কষ্ট দিয়ে। কিন্তু এখন ভয় হচ্ছে ওদের কষ্ট দেওয়ার কারণে। নিধির জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। রিনা চৌধুরী আখিকে বউ হিসেবে আশাও করেনি। হঠাৎ করে এসব হয়ে গেল, কিছুই তিনি বুঝতে পারছেন না। এই মেয়েকে কেন বিয়ে করে এনেছে আহনাফ? এসব হবে জানলে কখনোই ওই বাড়ির লোকের সাথে সম্বন্ধ করতাম না। আর কি করতাম মা, শুধু তোমায় ভরসা করে আমি বিয়ে করতে গিয়েছিলাম। একবার যখন গিয়েছি, তাহলে খালি হাতে ফিরে আসবে আহনাফ চৌধুরী? যে মেয়ে আমার হবু বউকে তাড়িয়ে দিয়েছে, তাকে বিয়ে করে নিয়ে এসেছি। আখের দিকে তাকিয়ে বলল, একে একে সবাই শাস্তি পাবে। আমার সাথে চিটিং, ওই নিধিকেও আমি ছাড়বো না। আহনাব ভেতরে চলে গেল। আখি এই বাড়ির কারোর সাথেই চোখ মেলাতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিনা চৌধুরী বুঝতে পারছে আহনাব তাকে শাস্তি দিতেই এটা করেছে। ছি 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 ছি, যে মেয়ে নিজের বোনকে পরপুরুষের সাথে পালাতে সাহায্য করে, সে নিজে পরপুরুষের সাথে পালিয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আখি অবাক হয়ে তাকালো রিনা চৌধুরীর দিকে। এই বাড়িতে বউ হয়ে থাকার স্বপ্ন দেখো না, এই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও তোমার নেই। এক এক করে সবাই চলে ভেতরে। আখির খুব কান্না পাচ্ছে। এমন দোষের শাস্তি পাচ্ছে সে, যেটা সে করেইনি। আখি ভালোই বুঝতে পারছে আহনাব চৌধুরী তাকে শাস্তি দিতেই এখানে বিয়ে করে এনেছে। আখি মনে মনে ঠিক করলো, যাই হয়ে যাক, কখনো ওই আহনাব চৌধুরীকে স্বামী হিসাবে মেনে নিবে না। নাসিম আর শাহিনা বেগমের
মনে কি হচ্ছে তা শুধু তারাই জানেন। এক মেয়ে চুনকালি দিল, আরেক মেয়ে তাদের বিশ্বাস ভেঙে দিল। আমি আগে জানতাম ওই মেয়ে আমার মেয়ের মাথা নষ্ট করবেই। কী সব কান পড়া দিয়েছে কে জানে। আমার মেয়েকে পালিয়ে গেল, আর যেই না ওকে বিয়ে করতে বলল, কি খুশি যে হয়েছে। নাচতে নাচতে বিয়ে করে একেবারে বড়লোক শ্বশুর বাড়িতে চলে গেল। চুপ করো। আখি সেরকম মেয়ে না। ও ওর বোনের বিয়েতে খুশিই ছিল। বিয়ে তো হয়েই গেল। এখন আমার মেয়েটা ওই বাড়িতে কেমন আছে কে জানে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। আখির ঘরে এক কোণে বসে শুধু অশ্রু বিসর্জন করেই চলেছে, অথচ কেউ তার খোঁজ পর্যন্ত নিচ্ছে না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। কেউ যেন দেখেও দেখছে না, যেন এটাই তার প্রাপ্য শাস্তি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে আখি। আহানাপ নিজের রুমে সাজানো বাসরের খাটে সব ফুল ছিঁড়ে ফেলে দেয়। আহানাপের মনে কোনো শান্তি নেই, আর কান্না করতে করতে ক্লান্ত হয়ে শান্তিতে ঘুমাচ্ছে আখি। গভীর রাতে কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল আখির। চোখ খুলে দেখলো একটা পুরুষ মানুষের অবয়ব। একে তো অচেনা বাড়ি, এখানে কাউকে আখি চেনে না। তার উপর এত রাতে হঠাৎ আখিকে ডাকতে দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল আখির। কে? কি চাই? আরে ভাবি ভয় পাচ্ছেন কেন? আমি আইয়াজ। আয়াস? কে আয়াস? কি চান আপনি? আরে আমি আপনার দেবর হই। আপনি সারাদিন না খেয়ে আছেন, তাই আপনার জন্য সামান্য খাবার নিয়ে এসেছি। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আয়াজের কথায় কিছুটা স্বস্তি পেল আখি। তবে এই বাড়ির কোনো খাবারই তার গলা দিয়ে নামবে না আপাতত। না ভাইয়া, লাগবে না, আমি কিছু খাবো না। এই বাড়ির কাউকে আপনি চেনেন না ভাবি, সবাই খুব স্বার্থপর। ধীরে ধীরে সব বুঝবেন আপনি। এখানে সারাদিন না খেয়ে পড়ে থাকলেও কেউ আপনার ছায়াও মারাবে না। প্লিজ ভাবি খেয়ে নিন। আপনার যদি আমার প্রতি দয়াই থাকে তাহলে প্লিজ খেতে বলবেন না। আমার কপালে যা আছে তাই হবে। শত চেষ্টা করেও আখিকে কিছুতেই খাওয়াতে পারল না আয়াস। ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো। আখি আবারও মেঝেতে শুয়ে পড়ল। খিদে তার অনেক পেয়েছে, পেট ব্যথাও করছে, তবে মনের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। আজকের দিনটা অনেক সুন্দর হতে পারত, কিন্তু হলো না। কাকে কেন কিভাবে দোষারোপ করবে আখি কিছুই বুঝতে পারছে না। বাবা আর নিধিকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। ওদের চেহারা মনে উঠতেই আবারও মনটা হুহু করে কেঁদে ওঠে। অন্যদিকে রাফির এক বন্ধুর বাসায় রাফি আর নিধি উঠেছে। কয়েকদিন এখানেই থাকবে। রাফি, আমরা কবে আমাদের বাসায় উঠবো? কয়েকটা দিন সময় দাও লক্ষ্মীটি। ছোট একটা বাসা ভাড়া পাই, তারপরে না হয়ে উঠবো। আমরা এখান থেকে ঢাকায় চলে যাব, তারপর না হয় একসাথে সংসার শুরু করব। সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। নিধি হালকা হেসে জড়িয়ে ধরল রাফিকে। রাফি, কখনো আমার বিশ্বাস ভাঙবে না তো তুমি? তাহলে আমি কিন্তু মরে যাব। এত চিন্তা করছো কেন তুমি? সব ঠিক হয়ে যাবে। তবু নিধির মন মানছে না। মনটা শুধু কু গাইছে। সব ঠিক হবে তো, নাকি সব এলোমেলো হয়ে যাবে? বাড়ির সবাই কেমন আছে? সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। মা বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে নিধির। কিছুই করার ছিল না। সে যে মা হতে চলছে, বাড়িতে এই বিয়েটা করবে না হাজারবার বলেছে, অথচ কেউ শুনল না। মা তো একেবারেই ছাড়তে চাইছিল না এমন পাত্র, তাই তো না চাইতেই পালিয়ে আসতে হলো তাকে। তখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ে। সারা রাত কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে একাকার আখির, আর শান্তিটুকুও নেই। রোবটের মতো বসে আছে সে। পরনের শাড়িটাও এক পাশ প্রায় ঝুলে পড়েছে। আরোহী সহ্য করতে না পেরে মাকে বলল, মা, ভাবি তো মরে যাবে। ও তো জোর করে এই বাড়িতে বউ হয়ে আসেনি যে তোমরা সবাই এমন করছো। ওর কি দোষ? তোমার এই দরদ দেখাতে হবে না। এই মেয়ের কি হবে না হবে সেসব নিয়ে আমাকে কিছু বলতে আসবি না। এখন আহনাফের মাথা খুব গরম, তাই ওকে কিছু বলছি না। মাথা ঠান্ডা হোক, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে এই মেয়েকে বিদায় করব। তুই আর আয়াস গিয়ে নাস্তা করে নে। আরোহীর আর সহ্য হলো না। কি এমন অন্যায় করেছে মেয়েটা যে সবাই তাকে এভাবে অবহেলা করছে? এবার আহানাপের রুমের দিকে পা বাড়ালো আরোহী। আহানাপের রুমেরও যা ইচ্ছা তাই অবস্থা। ফুল টুল সব সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আহানাপ তো ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়, মনে হয় কোথাও বের হবে। বড় ভাইয়া,
কি হয়েছে? তুই কিরকম মানুষ হ্যাঁ? একটা মেয়েকে জোর করে বিয়ে করে এনে খুব তো মহাপুরুষ সাজলে, অথচ এখন মেয়েটার কি অবস্থা, শারদ খেয়েছে কিনা কোনো খোঁজ রেখেছিস? তুই না সবাইকে জেলে পাঠাবি। এখন এই মেয়েটা মরে গেলে আমরা সবাই জেলে যাব নাকি? আরোহী, আমার মাথা আর গরম করিস না। এখন তুই ওর স্বামী ভাইয়া, হয় তুই ওকে খাওয়া, না হয় ওকে ওর বাড়িতে রেখে আয়। কিছুক্ষণ আরোহীর মুখের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আহানাব। আরোহীও গেল পিছু পিছু। আহানাব এলে আখি তাকে দেখে চোখ আবার সরিয়ে নিল, এমনকি তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। আহানাব চিৎকার করে ডাক দিল, আম্মু, খালামণি, নানু, আয়াজ, রাখি, ভাইয়ের কাজে মেয়ে, সবাই কোথায়? একে একে সবাই ছুটে এলো। আমার বাড়ির কুকুরকেও খালি পেটে রাখি না, আর এখানে একটা মানুষ না খেয়ে আছে, চোখে পড়েনি কারো? সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এক্ষুনি ওনাকে খাবার দাও, উনি খাবার খেলে আমি ঘর থেকে বের হব। রাখি নামের মেয়েটা খাবার এনে দিল আখিকে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। আহানাব অবাক হয়ে বলল, কি হলো খান? আরোহী, ওনাকে পড়ার জন্য কাপড় দিস, আর কি কি লাগে সব দিবি। আচ্ছা ভাইয়া। আরোহী আখিকে ধরতে গেলে সাথে সাথে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়। আরোহী অবাক হয়ে বলল, ভাইয়া, ভাবির তো অনেক জ্বর। বাধ্য হয়ে আহানাব আখিকে কোলে তুলে নিল। রিনা চৌধুরী আর তার বোন শিউলি বিরক্ত হয়ে চলে গেলেন। আখিকে নিজের ঘরের বিছানায় শুইয়ে দিল আহানাব। আমি ডাক্তার পাঠাচ্ছি, তোরা ওনাকে দেখে রাখবি। আহানাব চলে যায়। আরোহী আর আয়াস আখির দেখাশোনা করে। অফিসে এসে আহানাব তার লোকদের বলে যেভাবেই হোক নিধি নামের মেয়েটাকে খুঁজে বের করতে। আহানাব দেখতে চায় আহনাব চৌধুরীকে রিজেক্ট করলো কোন সাহসে। ওর সাক্ষী নিয়ে সবাইকে মানহানির মামলায় জেলে ঢোকাবে আহানাব, কাউকে ছাড় দেবে না কিছুতেই। রাতে বাড়ি ফিরে এক দফা অবাক হলো আহানাব। বাড়িতে ঢোকার সাথে সাথে আরোহী বলল, ভাইয়া, নতুন ভাবিকে সন্ধ্যা থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? আখিকে সন্ধ্যা থেকে কোথাও পাওয়া যাচ্ছে না শুনে আহানাপের মাথা আরেক দফা খারাপ হয়ে গেল। এখন নিধিকে খুঁজবে নাকি আখিকে? এই দুই বোনই আহানাপের মাথা খারাপ করে রেখে দিল। হঠাৎ আহানাপের ফোন বেজে উঠল। সাকিব কল দিয়েছে। অন্য কেউ হলে ফোন ধরতো না, কিন্তু সাকিব তার বিশ্বস্ত লোক। নিধিকে খোঁজার দায়িত্ব আহানাপ ওকে দিয়েছে। হ্যালো, হ্যাঁ সাকিব, বল। ভাই, একটা বাসাতে মনে হয় নিধিকে দেখা গেছে, খোঁজ নিয়ে দেখতে হবে ওটা নিধি কিনা। সাথে একটা ছেলেও আছে, মনে হয় ওরা বিয়ে করেছে। আগে শিওর হয়ে দেখ ওটা নিধি কিনা, তারপর আমাকে জানাবি। কল কেটে বের হতে যাবে আহানাব, তার আগেই রিনা চৌধুরী আহানাবকে আটকে বললেন, এখন আবার কোথায় যাচ্ছ আহনাব? পুলিশকে খবর দিতে আর ওই মেয়েটাকে খুঁজতে। আরোহী অবাক হয়ে বলল, ওই মেয়েটা মানে? তুমি তোমার বইয়ের নাম জানো না? বিয়ে পড়ানোর সময় শোনোনি? রিনা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, কোথায় আর যাবে, বোনকে পাঠিয়ে দিয়েছে জামাইয়ের সাথে, এখন নিজে হয়তো চলে গেছে কোনো আশিকের কাছে, ওকে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। রিনা চৌধুরীর কথায় যথেষ্ট বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আহানাব। মোহাম্মদ নাসিমের বাড়িতে কলিং বেল বেজে উঠল আর শাহিনা বেগম দরজা খুলে দিলেন। দরজা খুলে শাহিনা বেগম অবাক হয়ে গেলেন। আখি, তুই এখানে কেন এসেছিস? আমা প্লিজ আমাকে ভেতরে আসতে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে দিয়ে খুব তো নাচতে নাচতে বিয়ে করেছিলি, এখন আবার এখানে এসেছিস কেন? মোহাম্মদ নাসিম আখিকে দেখে অবাক হয়ে গেলেন। আখি, তুই আয় মা, ভেতরে আয়, কারো কথা শুনতে হবে না। অন্যদিকে নিধির হঠাৎ পেট ব্যথা শুরু হয়ে যায়। রাফিকে বলে, রাফি, আমার পেটে খুব ব্যথা করছে, চলো ডক্টরের কাছে যাই। রাফি বিরক্ত হয়ে বলল, এখন তো রাত হয়েছে, এখন ডাক্তারের কাছে গিয়ে কি করবে? প্লিজ রাফি, তুমি তো জানো আমি প্রেগনেন্ট, যদি কোনো প্রবলেম হয় আমি কোনো রিস্ক নিতে চাই না। না চাইতেও রাফি নিধিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আখি বাবার কাঁধে মাথা রেখে একটানা কেঁদে চলেছে সে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মারিয়া গিয়ে দরজা খুলে দেয়। আহানাব দাঁড়িয়ে আছে দরজার বাইরে। মারিয়া কিছু বলতে যাবে তার আগেই আহানাব ভেতরে ঢুকে পড়ে আর এসে সোজা আখির সামনে দাঁড়ায়। আপনি কোন সাহসে কাউকে কিছু না বলে এখানে চলে এসেছেন?
আখি আহানাবকে দেখে বাবার পেছনে এসে দাঁড়ায়। শাহিনা বেগম আর মারিয়া দেখতে থাকে সব। এখনই একটা কথা না বলে চুপচাপ বাড়ি চলুন। কিসের বাড়ি? আমি কোথাও যাব না, দয়া করে আপনি চলে যান। শাহিনা বেগম তেরে এসে বললেন, জন্মের পর মাকে খেয়েছিস, তারপর আমার মেয়ে নিধির জীবনটাও শেষ করেছিস, আর এখন এখানে থেকে মারিয়ার জীবনটাও শেষ করতে চাস? যেন ওর জীবনও বিয়ে না হয়। বের হয় এক্ষুনি। মা, আমি কোথায় যাব বলো? আমার ওইখানে কেউ নেই। ওখানে না গেলে যেখানে খুশি যা, তবুও এখানে থাকতে পারবি না। আহানাব বিরক্ত হয়ে বলল, দেখুন, চৌধুরী বাড়িতে যখন একবার বউ হয়ে ঢুকেছেন তাহলে আপনি ওই বাড়ির বউ, আপনাকে যেতে হবে। আপনি আপনার বোন আমাদের পরিবারকে তামাশা বানিয়ে ছেড়েছে, এখন আপনি কি মনে করেছেন আমি ছেড়ে দেব? একজনকেও ছাড়বো না। আখি চোখ মুখ শক্ত করে বলল, আমি কোথাও যাব না। আহানাবের মাথা এমনিতেই গরম হয়ে আছে, এবার আখি যেন সেখানে ঘি ঢেলে দিল। আহানাব দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে আখির হাত এমন জোরে ধরল যে আখি ছাড়াতেও পারছে না। যতই যাই হোক, আপনি এখন চৌধুরী বাড়ির বউ। আখির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আহানাব। নাসিম, শাহিনা, মারিয়া কেউ কিছু বলতেও পারছে না, কারণ আহানাব এখন আখির স্বামী। ওর সম্পূর্ণ অধিকার আছে আখিকে নিয়ে যাওয়ার। আখিও একটুও ইচ্ছা করছে না সেই অচেনা অজানা বাড়িতে যেতে। আখির হাত টেনে টেনে নিয়ে যেতে লাগলো আহানাব। নাসিম, শাহিনা, মারিয়া কেউই কিছু বলতে পারছে না, কারণ আহানাব এখন আখির স্বামী। ওর সম্পূর্ণ অধিকার আছে আখিকে নিয়ে যাওয়ার। আখির একটু ইচ্ছা করছে না সেই অচেনা অজানা বাড়িতে যেতে, যেখানে ওর আপন বলতে কেউ নেই, এমনকি ওর স্বামীও না। আহানাব এক প্রকার জোর করে আখিকে নিয়ে যেতে লাগলো। আখির রাগ কান্না দুটোই একসাথে দোলা পাকিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে আহানাবকে খুন করে ফেলতে। নিধিকে রাফি তার পরিচিত বন্ধুর এক ফার্মেসিতে নিয়ে এসেছে। নিধিকে বসিয়ে রেখে রাফি তার বন্ধুকে বলল, দোস্ত, একটা উপকার করবি প্লিজ? নতুন বিয়ে হয়েছে, বুঝি বুঝি, তোর কি লাগবে? আরে না, ওসব কিছু না। এমন একটা ওষুধ দে যেন বাচ্চার সাথে সাথে মিসক্যারেজ হয়ে যায়। কি বলছিস এসব? তোদের এখন বাচ্চা চাই না? নিধির চাই, কিন্তু আমার চাই না। যেটা বললাম সেটা কর, তবে নিধি যেন বুঝতে না পারে। পরে না হয় আবার বাচ্চা নেওয়া যাবে। ঠিক আছে, তবে রিস্ক আছে, আর ওসব ওষুধ সহজে পাওয়া যায় না, একটু এক্সট্রা লাগবে। শুধু তুই বন্ধু বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্লিজ এখন দে। ঔষধ নিয়ে নিধিকে নিয়ে রাফি বাসায় ফিরে আসে। এই সময় সাকিব নামের লোকটা নিধি আর রাফির কিছু ছবি তুলে নেয়। ওরা সেটা লক্ষ্য করে না। তারপর দোকানে গিয়ে ওরা কেন এসেছিল তা জিজ্ঞাসা করে। ওরা কেন এসেছিল তা দিয়ে আপনার কি কাজ? সাকিব মোটা একটা নোটের বান্ডিল টেবিলে রাখে, তা দেখে লোকটার চোখ জলজল করে উঠল। মেয়েটা প্রেগনেন্ট, 3 সপ্তাহের বাচ্চা মিসক্যারেজ করতে ওষুধ নিতে এসেছিল। কি ওদের কেউ যেন জানতে না পারে আমি ওদের সম্পর্কে খোঁজ নিয়ে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। চৌধুরী বাড়ির সামনে আহানাপের গাড়ি এসে থামলো। রিনা চৌধুরী, শিউলি, আরোহী, আয়াস তখন থেকে আহানাপের জন্য অপেক্ষা করছিল বাড়িতে। আহানাপ আখিকে নিয়ে ঢুকলে রিনা চৌধুরী ও তার মা এবং বোন শিউলির মুখ অন্ধকার হয়ে যায়। আরোহী আর আয়াস একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আখি ভয়ে ভয়ে ঢোকে। রিনা চৌধুরী শিউলি ও তার মায়ের চোখের দিকে তাকানোর সাহস পায় না। আহানাপ সবার উদ্দেশ্যে বলল, আরেকবার যদি উনি ঘর ছেড়ে চলে যায় তার প্রত্যেকটা জবাব আমি তোমাদের কাছ থেকে নেব, মনে রাখবে সবাই। আহানাপ কোনো কথা না বলে ভেতরে চলে যায়। রিনা চৌধুরী আখির কাছে এসে বলল, না জানি কোথা থেকে তোমাকে ধরে এনেছে আহনাফ, কে জানে। পালিয়েই যখন গিয়েছিলে তখন ফিরে এলে কেন? আহনাফ বাহিরে রাগ দেখালেও ভিতরে ভিতরে অন্যরকম, তুমি সেটা সুযোগ নিবে ভাবছো? আখি মনে মনে ভাবে, আমি আবার কিসের সুযোগ নিলাম? শুনো, ওর রুমে জায়গা পাওনি, এই বাড়িতেও পাবে না। বলে সবাই চলে গেল। আখি তাদের কোনো কথার জবাব দিল না। কি বা জবাব দিবে? ও নিজের ইচ্ছেতে এই বাড়িতে আসেনি, আর থাকতেও চায় না। আয়াস বলল, আরে ভাবি, কোনো চিন্তা করো না, আমি আর আরোহী তো আছি। আখি মলিন হাসলো। আহানাপ রুমে এসে মোবাইলে একটা এমএমএস দেখতে পায়, যেখানে নিধিকে দেখেই চিনতে পারে। সাকিব কল দেয় তখন। ভাই, এটাই নিধি তো? এটাই নিধি।
ভাই আরেকটা খবর আছে, শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। কি খবর? ভাই নিধি প্রেগনেন্ট, পাশের ছেলেটা ওর হাজবেন্ড, আর এখন আবার কি? আহানাপ মনে মনে ভাবে। হয়তো এই জন্যই নিধি পালিয়ে গিয়েছিল। মোহাম্মদ নাসিম আর শাহিনা বেগম আহানাপকে এভাবে ঠকাতে চাইছিল। যাক, ভালোই হলো নিধির সাথে আহানাপের বিয়ে হয়নি। ভাই নিধিকে এখন কি করব? এখন ওকে কিছুই করতে হবে না। বাচ্চা নিবে নাকি রাখবে এটা ওদের বিষয়। ওদেরকে চোখে চোখে রাখবি, সময় হলে কাজে লাগাবো। নাসিম আর শাহিনা বেগমকে আমাকে ঠকানোর শাস্তি পেতেই হবে। আসুন, নিধি যেন পালাতে না পারে। রাতে খাওয়া দাওয়া শেষে আখি ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আরোহী বলেছিল তার সাথে থাকতে, কিন্তু আখি থাকেনি। সোফায় এক ধ্যানে ঘুমিয়ে যায় আখি। সময়টা অক্টোবরের শুরুর দিকে, তাই একটু ঠান্ডা পড়া শুরু করেছে। তাই আখির ঠান্ডা লাগলেও কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। আহানাপের ঘুম না আসায় খালি এদিক থেকে ওদিক পায়চারি করতে থাকে। পায়চারি করতে করতে ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখে আখি সোফায় শুয়ে পড়েছে, কিন্তু তাতে আহানাপের কি যায় আসে? কিছুক্ষণ এক দৃষ্টিতে আখিকে দেখে, তারপর আবার নিজের রুমে চলে আসে। সকালে ঘুম থেকে উঠে আখি নিজের গায়ের উপর চাদর দেখে অবাক হয়ে যায়। আমার গায়ে ডেকে দিল। আরোহী কফি খেতে খেতে আখির পাশে বসে বলল, ভাইয়া দিয়েছে। তুমি কি ভেবেছো তোমার খেয়াল রাখার মতো কেউ নেই? ভাইয়া? আয়াজ ভাইয়া। ওদের কথার মাঝেই আয়াস এসে হাজির। আমি দিয়েছি বলে মন খারাপ করো না ভাবি, আমি কিন্তু ভাইয়ার কথাই দিয়েছি তোমাকে চাদরটা। আখি কিছুই বলল না, তাতে তার কোনো আগ্রহ নেই। নিধিকে সকালে নিজের হাতে নাস্তা বানিয়ে ঘুম থেকে তুলে নাস্তা খাওয়ায় রাফি। নিধির মনে হয় পৃথিবীতে সুখে থাকার জন্য এর চেয়ে বেশি কি দরকার হয়। নাস্তা খাওয়া শেষে নিধির দিকে বাচ্চা নষ্ট করার ওষুধটা এগিয়ে দিল। নিধি হালকা মুচকি হেসে ওষুধটা নিয়ে খেয়ে নিল নিধি। রাফি এক ধ্যানে তাকিয়ে থাকে নিধির দিকে। ওষুধটা নিয়ে খেয়ে নেয় আর দেখলো রাফি তখনও নিধির দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না। তো তুমি ঠিক আছো? এখন ঠিক আছি। থ্যাঙ্কস রাফি, আমার এত খেয়াল রাখার জন্য। রাফি হালকা হাসে আর সাথে সাথে আবার হাসি মলিন হয়ে যায়। ঔষধ কাজ করবে তো? যেভাবেই হোক বাচ্চা নষ্ট হতেই হবে। সকাল সকাল রিনা চৌধুরী আখিকে দেখে বলল, এই বাড়িতে শুধু পড়ে পড়ে খাবে অথচ কোনো কাজ করবে না, সেটা তো হবে না। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে তোমাকে। আখির মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। যাও এখন গিয়ে যত প্লেট বাসন আছে সব পরিষ্কার করে ফেলো, তারপর ঘর মুছবে। আখি তেমন কিছু না বলে কাজ করতে লেগে গেল। আখি ডাইনিং রুমের ফ্লোর মুছতে থাকে। আখিকে এভাবে ঘর মুছতে দেখে আরোহী অবাক হয়ে গেল। ভাবি, তুমি এইসব করছো কেন? আমার কপালটাই এরকম। আমার কপালে কোনো সুখ নেই। যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকেই এখন আমার এসবের অভ্যেস হয়ে গেছে। কিন্তু ভাবি। ওদের কথার মাঝে আহানাপ এসে ডাইনিং টেবিলে বসলো নাস্তা করতে। আখি সেদিকে না তাকিয়ে নিজের কাজ করতে থাকে। আহানাপও আখির দিকে তাকায় না। আরোহী, আমাকে নাস্তা দে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমি কেন দিব? তোমার বউনি, তোমার বউকে বলো দিতে। ভাবি, তুমি এখনই ভাইকে নাস্তা দাও। এসব ছাড়ো তো। তোমার স্বামীকে খাওয়ানো ওটা এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব। আখি রেগে গিয়ে বলল, কিসের স্বামী? আমার কোনো স্বামী নেই। আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তাই আমি এখানে আছি। আর এখানে আমার কেউ নেই। না আমার কোনো স্বামী আছে, আর না কোনো শ্বশুর শাশুড়ি, আর না ননদ দেবর। বুঝেছো? আমার এখানে কেউ নেই। কথাটা বেশ চিৎকার করে বলে আখি। আহানাপের মাথা গরম হয়ে গেল আখির এসব কথা শুনে। চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করলো আহানাপ। এরপর টেবিল থেকে উঠে আখির হাত জোরে চেপে ধরে। যেমন কাজ করেছ তেমন ফল পাচ্ছ এখন। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ তুমি আর তোমার বোন। আখি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এর ফল তোমরা দুজনে পাবে, তুমি ও তোমার বোন। আখি আহানাপের বুকে এত জোরে ধাক্কা দিল যে আহানাপ পিছনে ছিটকে গেল। ছাড়ুন আমাকে। যেই দোষটা আমি করিনি সেটার শাস্তি আমি কেন পাবো? ওদের এমন চিৎকার শুনে বাড়ির সবাই চলে এলো। রিনা চৌধুরী খুব অবাক হয়ে বললেন, কি ব্যাপার আহানা, এত চিৎকার করছো কেন? আহানাপ আখির হাত আবারও চেপে ধরল। তুমি কোনো দোষ করনি তাই না?
আজ পর্যন্ত এই আনাব চৌধুরীর চোখের দিকে কেউ তাকায়নি। আজ তোমাদের জন্য সবাই হাসাহাসি করছে। আমার বউ নাকি আমার ভয়ে পালিয়ে গেছে। কাউকে আমি ছাড়বো না। আহানাপ মুখ ঘুরিয়ে বেরিয়ে যায়। শিউলি আখিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, গেল ছেলেটা না খেয়ে বেরিয়ে। তোমার এই অলক্ষণী মুখটা ওকে না দেখালে হতো না? বেয়াদব মেয়ে একটা। আখির খুব কান্না পেল। এক দৌড়ে ভেতরে চলে গেল। গিয়েই মাটিতে বসে কান্না করতে লাগলো। তখন আয়াস হাঁটু গেড়ে বসলো আখির সামনে। ভাবি আমি জানি তুমি সকাল থেকে খাওনি, প্লিজ চলো কিছু খাবে। আমি কারো ভাবি না, বুঝছেন আপনি? আমার খেয়াল আপনাকে রাখতে হবে না, প্লিজ যান এখান থেকে। আখিকে অবাক করে আয়াস আখির চোখের পানি মুছে দিল। আখি অবাক হয়ে তাকালো আয়াজের দিকে। সব কি বলছেন? আরে তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা আজ থেকে দেবর ভাবি না, শুধু বন্ধু। আমি তোমাকে ভাবি না, আখি বলে ডাকবো। আখি অবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের দিকে। আর তুমি যতদিন না আমার ভাইয়ের বউ হতে পারছো ততদিন আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। আর একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের খেয়াল রাখতেই পারে, তাই না? আখি কিছুই বলল না আয়াসকে। চলো এখন খেয়ে নিবে ভাবি। ও সরি আখি। আয়াস আখিকে খেতে নিয়ে যায়। নিধি রাফির জন্য রান্না করছিল। এমন সময় হঠাৎ নিধির তলপেট ব্যথা করে উঠে। নিধির হাত থেকে খুন্তি পড়ে যায় আর নিধি ভয়ঙ্কর চিৎকার করে উঠে। নিধির হাত থেকে সব পড়ে গেল আর খুব ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে। এক পাশে শুয়ে ব্যথায় কুকড়ে উঠে রাফি নিধির চিৎকার শুনে দৌড়ে আসে আর নিধির এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। নিধি কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমাকে বাঁচাও রাফি, প্লিজ। আমার পেটে খুব ব্যথা করছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। রাফি নিধিকে ফেলে একপাশে গিয়ে ভয়ে ভয়ে ফোনটা বের করে তার ফার্মেসির বন্ধুকে কল দিল। হ্যালো দোস্ত, শুনছিস? নিধির তো ভীষণ পেট ব্যথা, এখন কি করব? হাসপাতালে নিলে যদি ধরা পড়ে যায়? তোর আগেই বলেছিলাম এই ওষুধে রিস্ক আছে, শুনলি না? ও মরলে তো আমি ফেঁসে যাব। মরবে না, ধৈর্য ধরতে বল, সবকিছু ঠিক হয়ে যাবে। রাফি ফোনটা রেখে কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবে, না না, হাসপাতালে নেওয়া যাবে না, যাই হোক না কেন। নিধির কাছে গিয়ে নিধিকে বলে, নিধি ওই ওষুধগুলো খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। নিধি খেয়ে নিল, কিন্তু তারপরও ব্যথা কমে না। এক পর্যায়ে নিধি সেন্সলেস হয়ে যায় আর নিধির প্রচুর ব্লিডিং হতে থাকে। রাফি আরও ভয় পেয়ে যায়। রাফি বাসা থেকে বেরিয়ে চোরের মতো কোথাও যাচ্ছিল। সাকিব দোকানে বসে চা খাচ্ছিল এবং রাফিকে যেতে দেখে রাফির কয়েকটা ছবি তুলে নেয় আর আহানাবকে কল দেয়। হ্যাঁ সাকিব বলো। ভাই নিধির হাজব্যান্ড কোথায় যেন যাচ্ছে, মনে হয় কিছু হয়েছে, চেহারার রং উল্টে গেছে। কেন, কি হয়েছে আবার? জানি না ভাই, ছেলেটা নিধিকে আবার কিছু করে দিল নাকি। ঠিক আছে, ওখানে কি হয়েছে সব জানাও আমাকে। আচ্ছা ভাই। ফোন রেখে সাকিব উপরে যায়। উপরে গিয়ে দেখে নিধির এই অবস্থা। কি করবে সাকিব কিছু বুঝতে পারছে না। আবার আহানাবকে কল দেয়। রাত 12টা পেরিয়ে যায়, অথচ আহানাব তখনও ঘরে ফিরে না দেখে চিন্তায় পড়ে যায় বাড়ির সবাই। রিনা চৌধুরী আর তার বোন শিউলিকে বলে, আজ পর্যন্ত কোনোদিন আহনাফ আমাকে না বলে বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। কি হয়েছে ছেলেটার? আমাকে কিছু জানালেও না। কি আর হবে, ওই ফকিন্নি এই বাড়িতে আছে যে সারাদিন এত অশান্তি করে ছেলেটার সাথে। ছেলেটা কি আর বাড়ি ফিরতে মন চাইবে? আখি কিছু বলে না, শুধু নীরবে অশ্রু ফেলে। আয়াস বিরক্ত হয়ে বলে, সব কোথায় তোমরা? আখিকে দোষ দাও কেন বলো তো? ভাইয়ের কানের কাছে তো আমি ওকে অশান্তি করতে দেখি না, যত অশান্তি সব তোমরাই করো। রিনা চৌধুরী অবাক হয়ে বলে, কি তুমি এই মেয়েটার পক্ষ নিচ্ছ? হায়াস এই জন্য তোমাকে বড় করেছে, আজ পর্যন্ত তো কখনো এমন করে কথা বলনি। আখি বুঝতে পারলো যেখানে যাই হোক সব দোষ ওরই হবে। এতটা ঘৃণা করে ওরা সবাই ওকে। ও কি জোর করে এ বাড়ির ছেলের বউ হয়ে এসেছে? ওদের কথার ছ্যাঁকা সহ্য করতে না পেরে আখি রুম থেকে চলে যাচ্ছিল। এমন সময় আহানাব এসে পড়ায় দুজনের জোরে ধাক্কা লাগে। আহানাব অবাক হয়ে দেখলো আখি কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আহনাবের মুখ দেখে আখির ভেতরে সব রাগ অভিমান একসাথে এসে জড়ো হলো। আখির কান্না ভেজা মুখটার সব রাগ এসে ভর করলো। কে বলেছিল আপনাকে আমায় বিয়ে করতে? নাকি আমি আপনাকে জোর করে বিয়ে করেছি? কি সমস্যা কি আপনার? শিউলি ব্যঙ্গ করে বলল, আমরা কেউ কি ওকে মেরেছি নাকি? আহনা পাশ থেকে কেমন নাটক শুরু করেছে দেখেছো? এতক্ষণ তো ঠিকই ছিল। রিনা চৌধুরী তাকে থামিয়ে বলল, আহনা তুমি এতক্ষণ কোথায় ছিলে?
আমাকে ফোন করে জানাওনি কেন? আমি দরকারি কাজে আটকে গিয়েছিলাম। মা, একটা কথা শুনে রাখো। আকির দিকে তাকিয়ে বলবো, এই বাড়িতে ঢুকে এনার মুখ যেন আমাকে দেখতে না হয়। বলেই আহানাব চলে গেল। সেই সাথে বাকিরাও। রাতে সবাই খেয়ে দিয়ে চলে গেল। আখিকে আয়াজ আর আরোহী জোর করেও কিছু খাওয়াতে পারল না, আর তারা দুজন হার মেনে চলে গেল। আখি কাঁদতে কাঁদতে আবারও সোফায় শুয়ে পড়ল আর এক পর্যায়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। এদিকে আহানাপের কিছুতেই ঘুম আসে না। আহানাপ আবার পায়চারি করতে থাকে। পায়চারি করতে করতেই হঠাৎ দেখলো আখির পাশে আয়াজ দাঁড়িয়ে আছে। এত রাত্রে এই মেয়েটার কাছে আয়াস কি করছে? নিধির জ্ঞান ফিরে আসলে চোখ খুলে দেখে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে আর সারা শরীর ব্যথা করছে, কিন্তু আশেপাশে কোথাও রাফিকে দেখতে পায় না। রাফি, রাফি তুমি কোথায়? নিধিকে কথা বলতে দেখে একজন নার্স কাছে যায়। আপনি কথা বলবেন না? আমার কি হয়েছে? আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি? আমার বাচ্চা? নিধি চিৎকার করে কেঁদে উঠল। আমার বাচ্চা, আমার স্বামী কোথায়? আচ্ছা, আপনার সাথে যে লোকটা ছিল তাকে পাঠিয়ে দিচ্ছি। নার্স চলে গেল। নিধি লক্ষ্য করলো তাকে খুব দামি একটা কেবিনে রাখা হয়েছে। নিধি ভাবলো রাফির কাছে তো এত টাকা থাকার কথা না। তাহলে নিধি অবাক হয়ে দেখলো কেবিনে রাফির বদলে অচেনা একটা লোক ঢুকলো। কে আপনি? রাফি কোথায়? আপনার স্বামী রাফি পালিয়েছে। মানে? আমি সাকিব, আনাব ভাইয়ের আন্ডারে কাজ করি। আহানাব? কোন আহানাব? যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, অথচ আপনি পালিয়ে গিয়েছিলেন। আর আপনার জায়গায় স্যারের সাথে আপনার বোনের আখির বিয়ে হয়ে গেছে। আখির বিয়ে হয়ে গেছে? তাও ওই বাড়িতে? কিন্তু রাফি কোথায়? রাফি আপাতত পলাতক, ওকে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলেছে মিসক্যারেজ ওষুধের ওভারডোজ দেওয়া হয়েছে আপনাকে, তাই বাচ্চা নষ্ট হয়ে গেছে। মিসক্যারেজের ওষুধ? আনাব ভাই কালকে আপনাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে, আর যা যা ফর্মালিটি পূরণ করার দরকার সব করেছেন। কিন্তু আপনার স্যার আমার জন্য এত কিছু কেন করলো? আর রাফি আমাকে এভাবে ধোঁকা দিল। ভাইয়া তো কিছু কেন করছেন সেটা সময় হলে জানতে পারবেন। আপনার মা বাবাকে খবর দেওয়া হয়েছে, একটু পরে ওরা সবাই চলে আসবেন। ওদের কোনো খবর দিয়েছেন? ওদের আমি মুখ দেখাবো কিভাবে? এর চেয়ে তো আমার মরে যাওয়া অনেক সহজ ছিল। সাকিব হালকা হেসে বেরিয়ে গেল আর নিধি অঝরে কাঁদতে থাকে। একে তো পালিয়ে গিয়েছে, মা বাবার মান সম্মান ডুবিয়েছে, তার উপর সে প্রেগনেন্ট ছিল। আর যার সাথে পালিয়ে গেছে সে কিনা নিধিকে এভাবে ঠকিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নাসিম আর শাহিনা এসে পৌঁছালেন, সাথে মারিয়াও। ওদের দেখে মাথা নিচু করে রইল। নাসিম বললেন, তোর মতো মেয়ে কিভাবে আমার বাড়িতে জন্ম নিল কে জানে। এভাবে আমাকে সমাজে ছোট করতে পারলি। শাহিনা আঁচলে চোখ মুছে বলে, দেখছো না মেয়েটার কি অবস্থা? যত যাই হোক ও তো আমার মেয়ে। এই মেয়েকে আমি বাড়িতে তুলবো না, দরকার হলে তার আগে ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। নিধির কান্নার গতি আরো বেড়ে গেল। শাহিনা গলার আওয়াজ বাড়িয়ে দিলেন, আমি কি জানি না তোমার ওই অবৈধ মেয়েটা আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছে যাতে ও পালিয়ে যায় আর ও বিয়েটা করতে পারে। বিয়ে করে তো নাচতে নাচতে গেল শ্বশুর বাড়ি। কি বললে? ও আমার অবৈধ মেয়ে? ও আমার নিজের সন্তান। ওর মা মারা না গেলে আমি তোমাকে বিয়েও করতাম না। ওদের কথা কাটাকাটির মাঝেই ডাক্তার এসে ঢুকলো। কি সমস্যা? এই হাসপাতাল নাকি বাজার? ঝগড়া করতে হলে বাইরে করুন। ডাক্তার বেরিয়ে গেল। নাসিমও বেরিয়ে যায় আর নিধি শাহিনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শুক্রবার সকালবেলা আহানাপ অফিসে যায় না, মায়ের সাথেই সময় কাটায়। সকাল সকাল সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বুলাচ্ছিল আহানাপ, আর আয়াজকে টেবিল থেকে জগে করে পানি খেতে দেখে বলল, আয়াজ শুন, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলো। ওই মেয়েটার প্রতি তোর এত দরদ কিসের? রাতে দেখলাম চাদর দিয়ে চলে গেলি। ওটা ওই মেয়েটা না, ও তোমার বউ হয় ভাইয়া। তুমি নিজে বিয়ে করেছো। ওর এই বাড়িতে কারো না কারো সাপোর্ট তো দরকার, না হলে মেয়েটা বাঁচবে কিভাবে? তো তুই এখন ওকে সাপোর্ট দিবি? ওর সব থেকে বেশি তোমার সাপোর্ট দরকার, কারণ তুমি ওর হাজবেন্ড। তুমি ওর পাশে না দাঁড়ালে। থাক, সকাল সকাল লেকচার দিস না। আহানাপ চলে যাচ্ছে দেখে তাকে থামিয়ে বলল, তো কি করবে তুমি ভাইয়া? কেন এই মেয়েটাকে? আহানাপ আয়াজের কাছে গিয়ে বলল, মনের জাল মেটাতে বিয়ে করেছি, মিটে গেলে তালাকও দিয়ে দিব, চিন্তা করিস না। এভাবে তুমি একটা মেয়ের লাইফ। তোর কাছ থেকে আমি আর কোনো লেকচার শুনতে চাই না।
আয়াসকে থামিয়ে আহানাব যখন এসব বলতে বলতে যাচ্ছিল আর দেখলো সামনে আখি দাঁড়িয়ে আছে, আখি চেহারায় রাগ এনে বলল, আপনি আমাকে তালাক কি দিবেন? আমি তো আপনাকে আমার স্বামী বলেই মানি না। আহানাব আয়াস দুজনেই অবাক হয়ে যায়। আপনার মতো কাপুরুষের সাথে আমি এমনিতেও কোনো মেয়ে থাকবে না। কি বললে তুমি? এ মেয়ে, তুমি জানো আমি কে? আমি তোমার কি করতে পারি? হ্যাঁ জানি, আপনি শুধু নিজের ইগোকে স্যাটিসফাই করতে পারেন। যেদিন নিজেকে খুশি না করে অন্যের দুঃখ বুঝতে পারবেন, মনে করবেন সেই দিনই আপনি কাপুরুষ থেকে মানুষ হয়েছেন। কথাগুলো বলেই চলে গেল আখি, তার পিছু পিছু আয়াজও চলে গেল। বেশি বার বেড়েছে মেয়েটা, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিতে হবে। আখি ঘরের কোণে বসে বসে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো আহানাব লোকটা ওকে ডিভোর্স দিয়ে দিলে ওর যাওয়ার কোনো জায়গায় তো থাকবে না। কি করবে তখন? কার কাছে যাবে? আহানাব ভাবতে থাকে। সামান্য একটা মেয়ে তেজ দেখো, এখনই ছেড়ে দিলে বানের জলে ভেসে যাবে। যার নিজেরই কোনো বৃত্তি নেই সে তেজ দেখায়।